আনমনে রাস্তা দিয়ে হাঁটছে পিয়াস। রাজের দলের একজনকে জানিয়ে দিয়েছে সে আর চাকরি করবে না। যেখানে সম্মান নেই সেখানে থাকার প্রয়োজন নেই। আজ অনেক বড় অপমান তাকে সোনালি করেছে, যেটা পিয়াসকে খুব বাজেভাবে আঘাত করেছে। এমনিতেও নিজের ভাগ্য নিয়ে কষ্ট হয় মনের মধ্যে, এর ভিতর আবার তার মধ্যবিত্ত জীবন নিয়ে খোঁচা। মানুষ হয়ে একজন মানুষকেই তো আমাদের সহায়তা করতে হবে। এটা সব মানবের মস্তিষ্কে থাকলে আজ পৃথিবীতে এত কিছুর সম্মুখীন হতে হয় না। পিয়াস ওর বাবা মায়ের সাথে যেখানে থাকতো ওখানেই যাচ্ছে। এতদিন তো ফ্ল্যাটে ছিল, ওই বাসাটায় যাওয়ার আগে একটা আবাসিক হোটেল বাদে, যেটা পার করে যেতে হয় বাসায়। আজকে যেই হোটেলটা ক্রস করতে নিবে অমনি পিয়াসের পিছন থেকে জাপটে আঁকড়ে ধরে কেউ। পিয়াস ব্যালেন্স হারা হয়ে মাটিতে পড়তে যায়, কিন্তু পাশের খাম্বাটার সহায়তায় আর পড়তে পারে না। পিয়াস নিজেকে ঠিক করে পিছনে ফিরে দেখতে পায় সামনে দাঁড়িয়ে আছে গেঞ্জির ওপরে জ্যাকেট ও নিচে ব্ল্যাক জিন্স পরা এক নারী, যার চোখে মুখে আতঙ্ক, কাঁধে ব্যাগ ও হাতে ছোট একটি কাগজ। পিয়াস বলে ওঠে, এভাবে জাপটে ধরলেন কেন? মৌ এতক্ষণ হাঁপাচ্ছিল, এবার পিয়াসের দিকে ফিরে বলে, আসলে আমি ইচ্ছা করে জাপটে ধরিনি, ওই পালাতে গিয়ে আপনি বাধা হয়ে গেছিলেন। মানে? মানে এই যে আমি খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছিলাম, আপনি খুব আস্তে পিঁপড়ার গতিতে হাঁটছিলেন, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। পিয়াস বুঝলো, তাই কথা না বাড়িয়ে চলে যেতে নেয়। মৌ বলে ওঠে, একটা হেল্প করবেন আমাকে? কি হেল্প? আপনার ফোন হবে? আসলে আমার ফোনের চার্জ শেষ, বাসা থেকে বের হবার সময় খেয়াল করিনি, ফোনের চার্জ 8% ছিল। এখন এতদূর গান শুনতে শুনতে এসে দেখি ফোন বন্ধ। কোথায় এসেছিলেন? এই হোটেলে। পিয়াস এবার নাক সিটকে পিছিয়ে দাঁড়ালো। মৌ বুঝতে না পেরে বলে, কি হলো? এভাবে পিছাচ্ছেন কেন? আপনি এসব করে বেড়ান? ছি! এই এসব মানে কী সব? আপনি যে হোটেলে এসেছেন সেখানে যে কাজ হয় সেই কাজের কথা বলছি। কেন, এই হোটেলে কি? আর পুলিশ এসে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে কেন? আপনার হাতে ওটা কি? মৌ কাগজ এগিয়ে দিয়ে বলে, এটা তো টিকিট, রুম বুক করেছি তাই। পিয়াস নেড়েচেড়ে দেখল, অতঃপর বলে, আপনি জানতেন না এখানে আজ কি হবে? না, আমি তো ঢাকার বেস্ট হোটেলে ওয়েবসাইটে দেখেছিলাম স্টাডির জন্য। আপনি স্টাডির জন্য এসেছেন? হ্যাঁ, আসলে আমার আর্ট কম্পিটিশন আছে, কিন্তু থাকার কোনো জায়গা নেই। এখন একটা হোটেলে থাকতে চাই 3 দিনের জন্য। এই কম্পিটিশনে জিতলে আমি আমাদের কোম্পানিতেই জব পাবো। আমার আপু বলেছে আমাকে কিছু ডিজাইনের জন্য তার কোম্পানিতে জব দিবে, কিন্তু আমি দক্ষ না হলে দিবে না। এখন আমার আপুটাই তো হারিয়ে গেছে। শেষের কথাটা মন খারাপ করে বলে মৌ, যার কারণে পিয়াস মনে করে মৌয়ের বোন হয়তো নিখোঁজ। মৌয়ের কষ্টটা দেখে পিয়াস নিজেও একটু দুঃখ প্রকাশ করলো। আসলে এটা আবাসিক হোটেল, এখানে ভালো ছেলেমেয়েরা আসে না। প্রায় সময় এদিকটায় সার্চ করা হয়, কোনো আসামি বা বেআইনি কিছুর খবর পেলেই সার্চ হয়। আপনি হয়তো জানেন না এই বিষয়ে। আমি কিভাবে এত জঘন্য ব্যক্তিদের সম্পর্কে জানব? আমি তো এসব পরিবেশের আশেপাশেও থাকি না। এগুলো জানতে পরিবেশের সাথে থাকা লাগে না, এমনিতেও জানা যায়। দুনিয়ার বিপদাপদ তো আজকাল খবরেই বেশি দেখায়। খবর দেখি, কিন্তু খুবই অল্প। আচ্ছা, আপনাকে এখন একটা ভালো হোটেল সাজেস্ট করব? করুন। পিয়াস কিছু বলার আগেই ওখানে পুলিশ আসে। পুলিশের লোক এসে পিয়াস আর মৌকে ধরতে যায়। তখনই মৌ বলে, আরে আরে আমাদের ধরছেন কেন? নষ্টামি করার সময় মনে ছিল না? এইসব হোটেলে ধরা খেলে তো থানায় আপ্যায়ন পেতেই হয়। আমরা এমন লোক না যেমনটা আপনারা ভাবছেন, আমরা ভালো মানুষ। মুখে ভালো সবাই বলে, কাজে তো দেখিয়ে দিল কেমন। আপনারা আসলেই আমাদের ভুল বুঝছেন স্যার। আর কিছু বলার আগেই পিয়াসের হাত থেকে কাগজটি নিয়ে কিছুক্ষণ দেখে বলে, এই তোদের ভালো মানুষের নমুনা? একে তো 2 জন, তার ওপর 1 বেডের রুম। মৌ এবার বলে ওঠে, আরে উনি তো ছিল না। আমরা তো দেখছি উনি ছিল। এই ধর দুজনকে, থানায় নিয়ে কথা হবে।
মৌ এবার বিপাকে পড়ল। নিজের জন্য আরেকজনকে বিপদে পড়তে হলো। মৌ পিয়াসের আপাদমস্তক দেখল। বিরক্তিতে কপাল কুঁচকে আছে তার। পুলিশের এসব বাড়াবাড়িতে মাঝে মাঝে বিরক্ত তো লাগেই। আবার পুলিশ এমন সচেতন না হলে দেশে অনৈতিক কাজ যেন আরও বৃদ্ধি পেত। কিছু একটা করতে চায় মৌ, এমন কিছু যেটা করলে সে এবং পিয়াস দুজনেই বিপদের থেকে রক্ষা পায়। কিছু বুঝতে না পারলেও পাশে এক নরনারীকে দেখে মাথায় হিন্দি সিনেমার অনেক কিছু আসলো, তাই বলে ওঠে, আসলে হয়েছে কি, আমরা দুজন আজ বিয়ে করব। আমাদের কোনো গার্জিয়ান নেই। সেই চট্টগ্রাম থেকে এসেছি আমি আর ও বিয়ে করতে। থাকার জন্যই হোটেল খুঁজছিলাম। এই তো একটু পরেই বিয়ে করব। বিয়ে না করে হোটেলে কি? বিয়ে যে করবি এর প্রমাণ কি? এর প্রমাণ হলো একটু পর আমাদের বিয়ে। আমরা বিএফজিএফ। বিশ্বাস না হলে আমাদেরকে দেখুন। বলেই পিয়াসের হাতের কোনোই জড়িয়ে ধরে মৌ। পিয়াস রাগে ছাড়িয়ে নিতে চাইলে মৌ কানে কানে বলে, জীবন বাঁচাতে আমার বিএফ হয়ে যান, না হলে জেলের ভাত খান। অপশন আপনার, জীবন আমাদের দুজনার। পিয়াস শুকনো ঢোক গিলে বলে, আসলে আমরা বিয়ে করব। আমরা তো জানিই না এই হোটেলে কি হয়। বিয়ে করবি সাক্ষী কোথায়? পিয়াস আর মৌ একে অপরের দিকে তাকিয়ে ঠোঁটটা বাঁকিয়ে ভীত কণ্ঠে বলে, সাক্ষী তো নেই। আমরা কাজীকে সাক্ষী আনতে বলবো, তারপর বিয়ে করব। আরে বাস, সাক্ষী নেই, প্রেমের আভাস নেই, কিন্তু বিয়ে করবি। চল তাহলে বিয়ে দেই তোদের। আপনি? ওদের দুজনের একসাথে চিল্লানো শুনে পুলিশ দাঁড়িয়ে থেকে বলল, কেন করবি না বিয়ে? দুজন মাথা নাড়ালো। পুলিশ এসে বলে, তাহলে চল থানায়, ওখানেই জামাই বউয়ের আদর চলবে। মৌ এবার কান্না করে বলে ওঠে, না, আমরা থানায় যাওয়ার মতো মানুষ না, আমার ক্যারিয়ার। বলেই কান্না করে দিল। পিয়াস সেই কান্না দেখল। হঠাৎ তার মনটা খারাপ হয়ে গেল এই কান্না দেখে। মিষ্টি মুখের মেয়েটার এখন কান্না দেখতে ভালো লাগছে না তার। পিয়াস মৌয়ের হাত শক্ত করে ধরে বলে, চলুন কাজী অফিসে, বিয়ে করব আমরা। মৌ কান্না থামিয়ে পিয়াসের কানের কাছে মুখ রেখে বলে, আরে আমি তো অভিনয় করছিলাম। পিয়াস এখন কি বলবে নিজেও বুঝতে পারল না। যার জন্য করলো দয়া, সে করলো কি না ছলনা। পুলিশ ওদের দিকে তাকিয়ে বলে, কি হলো চল। বাধ্য হয়ে ওরা গেল। পাশেই কাজী অফিস দেখে মৌ বলে, এই ধরনের হোটেলের থেকে মাত্র 5 মিনিটের দূরেই কাজী অফিস। আসলে কাজী তো জানতো না যে এখানে আবাসিক হোটেল হবে আর অদ্ভুতভাবে আমাদের বিয়ে দিতে হবে, তাই এখানে তার অফিস। রেগে বলল পিয়াস, পুলিশ কাজীর সাথে কথা বলছে। এর মাঝেই মৌ বলে ওঠে, আমরা একটু একে অপরের সাথে কথা বলতে চাই। বিয়ের আগে 1 মিনিট কি দেওয়া যাবে? সবাই মাথা নাড়িয়ে সম্মতি দিল। এক কোণায় দাঁড়িয়ে মৌ ও পিয়াস কথা বলছে। অন্য পাশে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। জোড়ায় জোড়ায় দেখে দুজনকে কাজী অফিসে এনেছে। বাকি দুজনের কাছে প্রমাণ আছে তারা বিয়ে করতে চায়। মেয়েটির মা অসুস্থ আর ছেলেটির বাবা মা নেই, তাই ওরা ওদের মতো বিয়ে করে নিত। এখন মৌ আর পিয়াসের সময় বোঝা যাবে ওরা মিথ্যা বলেছিল নাকি সত্যি। মুখ দেখে তো ওদেরকেও ইনোসেন্ট লাগছে। মিথ্যা না বললে ওরা বিয়ে করবে, আর মিথ্যা বললে পালাতে চাইবে। মৌ পিয়াসের দিকে তাকিয়ে বলে, বিয়েটা করতেই হবে, পরিস্থিতি এমন। আচ্ছা, বিয়ের আগে অন্তত আমাদের পরিচয় জানা উচিত। আমি মৌ। আমি পিয়াস। আমি এখন অনার্স কমপ্লিট করেছি। ইচ্ছা আছে নিজেদের কোম্পানিতে জব করার, তাই আর্ট নিয়ে বেশি সময় কাটাই। আমি অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্সে উঠেছি। এতদিন মন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট ছিলাম। এখন টোটো কোম্পানিতে জব করি। মৌ মুখটা শুকনো করে বলে, এভাবে অপমান করবেন না। এখন আসি পারিবারিক পরিচয়ে। এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একা। আমার বাবা মা নেই, কিন্তু আমার ভাই বোন আছে। আরও কিছু বলতে যাবে তার আগেই পুলিশ এসে বলে, তোদের পরিচয়পত্র দে, কাজীকে দিতে হবে। মৌ আর পিয়াস চাওয়াচাই করে নেয়। পুলিশ সন্দেহের চোখে তাকিয়ে বলে, তাহলে তোরা মিথ্যা বলেছিস? ওদেরকে দেখে মিথ্যা গল্প বানিয়েছিস? আসলে তো এটাই সত্যি। সিনেমা আর পাশে থাকা যুগলদের দেখে মৌ এটা বানিয়ে বলে। মৌ ওর ব্যাগ থেকে আইডি কার্ড দেয়। ফোনটা দেখে নিয়ে বলে, আচ্ছা, আমার ফোনটা কি চার্জ দেওয়া যাবে? কেন? আসলে আপনাদের প্রমাণ করে দিতাম আমি নিরপরাধ।
ইয়ার্কি হচ্ছে আমাদের সাথে? ওই দুজন নিরপরাধ, তাই আমি ওদেরকে বিয়ে দিয়ে দিলাম। তোরা যদি আসামি হস তাহলে তোরা জেলে যাবি, অবৈধ কাজ করা ঘুচিয়ে দিব। পিয়াস ওর এনআইডি কার্ডের ফটোকপি দিল, যেটা ওর মানিব্যাগে সবসময় থাকে। পুলিশ ওগুলো কাজীর কাছে দিল। মৌ বিড়বিড় করে বলে, ফোনে আমার কম্পিটিশনের সব ইনফরমেশন ছিল। অনলাইনে যে আমি ফর্ম পূরণ করেছি তার প্রমাণ ছিল। টাকলা পুলিশ দেখাতেই দিল না। পিয়াস এটা শুনে বলে, হ্যাঁ তাই তো, পুলিশের তো বসে বসে আপনাকে নিয়ে পড়ে থাকার জন্য অঢেল সময়। আরে ভাই, কথাটা একটু জোরেই বলে মৌ, যেটা শুনে কাজী বলে ওঠে, হবু স্বামীকে ভাই বলতে হয় না মা, উনি তোমার হবু স্বামী। মৌ মুখ ভেঙচি দেয়। কাজী শুরু করে ওদের বিয়ে পড়ানো। টানা 1 ঘন্টা ধরে চাবুকের আঘাত সহ্য করেছে সোনালি ও মালিনী। এখন ওরা হলরুমের সোফায় বসে আছে। ডাক্তার এসেছে মাত্র। সোনালি আর মালিনী কাতরাচ্ছে ব্যথায়। বয়স হয়েছে দুজনের। এই মার কি শরীরে সহ্য হয়? হিয়া মাত্র বাসায় আসলো, সেই সাথে দরজা দিয়ে ঢোকে ডাক্তার। ডাক্তার এসেই মহিলাটির কাছে আগে যায়, যে প্রথমে মার খায়। হিয়া দেখলো তার মা আর কাকি কাতরাচ্ছে, তাই সেদিকে এগিয়ে গিয়ে বলে, তোমাদের কি হয়েছে? এত মারের দাগ কেন? শাস্তি দিয়েছে ওরা, শিয়া বলে ওঠে। হিয়া আবারও প্রশ্ন করে, কিসের শাস্তি? রুদ্র বেশ কাছেই ছিল হিয়ার। হিয়ার কানের কাছে মুখ রেখে বলে, পটকামি করতে গেছিল দুজনে, তাই এই শাস্তি। ছি, মুখের কি ভাষা! ওরা করবে পটকামি, আমি বললেই দোষ? শাট আপ রুদ্র ভাই। রুদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকলো। শিয়া সব কিছু খুলে বলল। ডাক্তার মহিলাটিকে দেখে উঠে দাঁড়ালো। রাজ বলে ওঠে, আমার বউয়ের কাল থেকে জ্বর, ফাটা কপাল আবার ফাটিয়েছে, তাকেও একটু দেখে নিন। ডাক্তার মায়াকে দেখছে। মোহন সর্দার বলে ওঠে, আরেকটা সোফায় যে দুজন বৃদ্ধ মানুষ কাতরাচ্ছে, এটা দেখতে পাচ্ছ না? তাদের তো দেখতে পাচ্ছি, সাথে তাদের বরদেরও দেখছি। তাদের বর কোনো স্টেপ নিচ্ছে না, এটাও খুব ভালো করেই দেখতে পাচ্ছি। কিসের স্টেপ নিব? ডাক্তার ডাকো, সেবা করো। বউ ব্যথায় ছটফট করছে, স্বামী হয়ে কিনা আমার কাছে এসে সাফাই দিয়ে যাচ্ছ শুধু। বউ তোমার, আঘাত তার, এখানে আমি কি করব? তুমি ডাক্তার ডেকেছো বলেই তো আমি আর ডাকিনি। আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি তোমার বউয়ের জন্য ডাক্তার এনে নিজের বউয়ের থেকে পার্মানেন্ট দূরে থাকি? যাদের শাস্তি দিল আমার বউ, তাদের জন্য ডাক্তার এনে আমার দুদিনের সংসার দীর্ঘায়ু না করে ক্ষণিকের করতে পারবো না। দুঃখিত বাবা কাকা, তোমাদের এই 2 নাম্বার বউগুলোর জন্য আমি আমার বউকে হারাতে চাই না। মাহমুদ সর্দার কিছুই বললেন না। তার কোনো যায় আসে না এসব কিছুতে। নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে মালিনী। সে আজ অন্যায়কে প্রশ্রয় দিল। এটা নিয়ে ক্ষিপ্ত মাহমুদ সর্দার নিজেও। মোহন সর্দারের মাঝে অহংকারবোধ বেশি, তাই সে বউয়ের হয়ে বলেই যাচ্ছে। যা বলছে তাও যুক্তির বাইরে। এতে করে রাজের কাছ থেকে উল্টোপাল্টা লাগামহীন কথা তিনি অন্তত শুনতে চান না। ভাইয়ের মতো যে তাকেও বউ পাগলা নামটা শুনতে হবে, শুধু বউ না, 2 নাম্বার বউ নিয়ে, তাও আবার নিজের ছেলের কাছেই। এর থেকে লজ্জাজনক আর কি আছে? রাজ নিজের মতো চুপ থেকে ভ্রুকুটি করে বলে, আমার পিউ বেবি কোথায়? বলতে না বলতেই ওখানে একজন যুবক এসে বলে, স্যার পিয়াস বলেছে ও আর এখানে থাকবে না। ওর ফ্ল্যাটের চাবি আর কিছু কাগজপত্র আমাদেরকে দিয়ে গেছে। কেন? কারণটা জানায়নি, কিন্তু ওর মনটা বিষণ্ণ ছিল। তারা এসে রাজের কাছে বলে দিল সব কিছু। সব শুনে রাজ সোনালির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই বিটিকে চাবুকের মারের সাথে যদি নর্দমার পানি খাওয়ানো হতো, তাহলে বমির সাথে সব নোংরামি বের হয়ে আসতো। বলেই সামনে থাকা যুবকের দিকে তাকিয়ে বলে, 1 ঘন্টার মধ্যে আমার পিউ বেবিকে আমার সামনে নিয়ে আসো। আসতে না চাইলে পাজাকোলা করে নিয়ে আসবে, তারপর দেখাচ্ছি তার ইগো থাকে কোন গুহায়। যুবকটি চাপা হাসি দিয়ে চলে গেল। ডাক্তার মায়াকে চেক করে ওষুধ লিখে দেয়। চলে যেতে নিলে মাহমুদ সর্দার বলেন, ব্যথার ওষুধ বাদে কিছু ওষুধ দিয়ে যান ওদেরকে, বিশেষ করে জ্বরের ওষুধ। মোহন সর্দার বলে ওঠে, ব্যথার ওষুধ দিবে না কেন? কারণ ওদের ব্যথা যত দীর্ঘ হবে, বিবেক তত বৃদ্ধি পাবে। আর জ্বর আসলে কপাল পোড়া আমাকেই ডাক্তার ডাকতে হবে।
সাথে ছেলের মতো বউয়ের সেবা করা লাগবে। বুড়ো বয়সে এসব আদিক্ষেতা ভাল লাগছে না। বউকে ভালোবাসা সেবা করা আদিক্ষেতা না বাবা, এটা যোগ্য স্বামীর এক আশ্চর্য রূপ, যেটা তোমার মতো বুড়ো বেটা দেখাতে অক্ষম। বাবাকে বুড়ো বেটা তাও অক্ষম বলতে লজ্জা করে না? বউকে ভালোবেসে সঠিক পথে আনতে না পারার লজ্জা তোমার না করলে আমারও এসব বলতে লজ্জা করে না। মোহন সর্দার ঠোঁটটা চওড়া করে মাহমুদ সর্দারকে খোঁচা মেরে বলেন, ছেলেকে কি বানিয়েছ দেখো, এখনই সম্মান দেয় না, পড়ে তো আছে বাকি জীবন। তোমার ছেলেটা তো পড়ে আছে বিদেশের মাটিতে, তোমার কতটা উজ্জ্বল জীবন দিল এটা আগে দেখো। আমার মিহির সেরা কৃষি বিজ্ঞানী হয়ে ফিরবে, এটা আমি তোমাকে বলে দিলাম। অমন সেরা মন্ত্রী তো আমার ছেলেও হয়ে বসে আছে, কিন্তু কপাল যখন ফাটা থাকে তো বাস সব জায়গা থেকেই মেলে, হোক সে ছেলে আর হোক সে বউ। রাজ হেসে দিল দুই ভাইয়ের কাণ্ডে। তার একটা ছোট কথায় কই এখন বাবা ছেলের কথা বাড়বে, তা না উল্টো কিনা দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি। ওদের কথার মাঝেই গাড়ির হর্ন বেজে ওঠে, কেউ ঢুকছে সর্দার মহলে। রুদ্র বলে ওঠে, ভাই চলে এসেছে বলেই যেতে নেয়। শিয়া মুখে হাসি ফুটিয়ে সেও চলে গেল বাইরে। এক এক করে সবাই উঠে গেল আদ্রকে দেখতে। রুদ্র আর শিয়া সবার আগেই বাইরে বের হয়। হিয়া নিজেও ওদের পিছনে ছুটছে। সবাই ভাই বোনের ভালোবাসা যেন একই রকম প্রকাশ করে। এখানে কে আপন কে পর এগুলো কেউ দেখে না। হিয়া দৌড়ে এসে সোজা রুদ্রের পিঠের সাথে ধাক্কা খায়। রুদ্র পিছনে ফিরে দেখে হিয়ার চোখের চশমা নিচে নেমে এসেছে। চুল সিল্কি হওয়ার কারণে সামনের কিছু কাটা চুল ঠোঁটের উপরে এসে ছুঁয়েছে। হিয়ার বাম হাতটা নাকের কাছে ধরে আছে। দৃষ্টি তার রাগি রাগি, তাও আবার রুদ্রের দিকেই। এই রাগী রূপটাকে আরামসে মনে জায়গা করে নিয়েছে রুদ্র। হিয়া রাগের সাথেই বলে, একটু সাবধানে চলতে পারেন না? রুদ্র অবাক হলো, এই মেয়ে বলে কি? সে একজন দেশ রক্ষক হয়ে সাবধানে চলে না? এখানে তো হিয়াই দৌড়ে এসে ধাক্কা খেলো। রুদ্র আলতো হেসে বলে, নারী জাতির জাতীয় স্বভাবটা দেখিয়েই দিলি তাই না? নারী জাতির স্বভাব জানি কোনটা রুদ্র ভাই? এই যে দোষ করবে নিজে, দোষ দিবে সামনে থাকা অবুঝ বালকের। আপনি অবুঝ বালক? এটা আবার আমাকে শুনিয়ে বলছেন? আপনার মতো নষ্ট পুরুষ কখনো অবুঝ হয় নাকি? আমি এক কথা বারবার বলি না। কোন কথাটা বলেছেন যেটা আবার বলতে চান না? একটু আগে কি বললাম? নারী জাতির জাতীয় স্বভাব নিজের দোষ না দেখে অবুঝ পুরুষদের দোষ দেয়া। এই তো স্বীকার করেছিস। এটাই আমি বারবার রিপিট করতে পারবো না। আপনি শুধু নষ্ট পুরুষ না, আপনি একজন রুদ্র বাকি কথা বলতে দিল না। হিয়ার ঠোঁটের কোণা দিয়ে আঙ্গুল ছুঁয়ে চুলগুলো কানের কাছে গুজে দিল। হিয়া অপলক চাহনি দিয়ে চুপ করে আছে। কানের কাছে চুলগুলো গুজে দিয়ে বাইরে তাকালো রুদ্র। গাড়ি ঢুকলো ভিতরে। রাজ বাইরে এসে বলে, এভাবে রেলগাড়ির মতো লাইন দিয়ে দৌড়ানোর কি দরকার ছিল? আরামসে সোফায় বসে অপেক্ষা করতাম। বেটা আদ্র তো গাড়ি থেকেই নামলো না। আপনি এত অলস কেন মন্ত্রীমশাই? আপনার ভাই এসেছে এত দূর থেকে, অনেক দিন পর তাকে দেখার আনন্দ তো সবার মাঝে থাকবেই। এদের ভাই বোনের বন্ডিং তো এমনই। আদ্র নামলো গাড়ি থেকে। আহান সর্দার ও মাহমুদ সর্দার একসাথে দাঁড়িয়ে আছে। আদ্র এসেই তার বাবাকে জড়িয়ে ধরল, তারপর মাহমুদ সর্দারের কাছে এসে জড়িয়ে ধরল। দুজনে দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসি উপহার দিয়ে আদ্র ছুটে গেল রুদ্রের কাছে। রুদ্র আদ্রকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভাই আমার, কেমন আছিস ভাই? ভালোই ছিলাম, এখন তুমি আসাতে আরও ভালো আছি। আমাকে তো এভাবেই বাইরে টুকটাক কাজে যেতেই হবে ইন ফিউচার। তখনও কি এমন বলবি? ভাইয়ের ভালোবাসা কখনো কমে না। আমাদের সব সম্পর্কের মাঝে ভাইয়ের সম্পর্ক হলো আলাদা, এক টান, যেটা আমরা বাবা মায়ের থেকে পাই। তাই তো তুমি আসার পর আমার মাঝে আলাদা অনুভূতি কাজ করছে। ভাইকে মনে হয় 1 মাস নয়, পুরো 1 যুগ পর দেখছি। আদ্র হাসলো শুধু। স্বভাবতই একটু কম কথা বলে আদ্র, আর একটু রুডি স্বভাবের সে, কিন্তু পরিবারের কাছে সে একটু ভিন্ন। বাবা ভাইয়ের জন্য জীবনটা দিয়ে দিতে পারে এমন সে। আদ্র এবার রাজের কাছে এসে রাজকে জড়িয়ে ধরে। রাজ বলে, সফর কেমন হয়েছে ভাই? এই তো ভালোই।
এখন বাকি দিনগুলো আরও ভালো করার প্রস্তুতি নিতে হবে তো। আদ্র এবারও মৃদু হাসলো, মায়ার দিকে তাকিয়ে বলে, তোমার বউ? আমার মায়াবতী। আসসালামু আলাইকুম মায়াবতী। মায়া সালামের উত্তর দিতে যাবে তখনই রাজ বলে, মায়াবতী শুধু আমি বলবো, তুই কেন? কেন ভুলে গেলে? তোমার মায়াবতীকে তো আমিও মায়াবতী বলতাম। মায়া এবার আদ্রের দিকে ভালো করে তাকালো। মনে পড়ল অবনী আর শাহানা পারভিন ছিল দুই বান্ধবী। তার মানে এই আদ্র আর রুদ্র অবনীর ছেলে। মায়া যখন ছোটবেলায় এই বাড়িতে ছিল তখন একবার অবনী আর আদ্র এসেছিল। মায়া শুনেছিল ওরা দুজন এসেছিল আদ্রের নানা বাড়িতে ঘুরতে। আরও কিছু সদস্য আছে ওদের, কিন্তু তারা যে আহান সর্দার আর রুদ্র এটা জানতো না। আদ্র আর অবনী তখন আসে বিদেশ থেকে। এসেই রাজের মতো করে আদ্র মায়াকে ডাকতো মায়াবতী বলে। ওই যে ওদের দাদাজান শিখিয়ে দিয়েছে, শিখিয়ে দেওয়া লাগেনি। দাদাজান তো ওকে মায়াবতী বলে ডাকতো। সেখান থেকেই ওদের কাছে এই ডাক মুখস্থ। মায়া যখন আদ্রর মুখে এরূপ কথা শুনল একটু আঁতকে উঠল। তাহলে কি তার পরিচয় জেনে গেল সবাই? রাজ মায়ার দিকে তাকিয়ে কথা এড়াতে বলে, কিন্তু এই মায়াবতী তো সেই মায়াবতী নয়। এটা আমার রেজিস্ট্রি করা মায়াবতী, আর তখন ছিল আমার পুতুল বউ। আদ্র রাজের দিকে চোখ রেখে বলে, তোমার বউ আমাদের সকলের বোন। সে তোমার কাছে যেমন মায়াবতী, আমাদের প্রত্যেকটি ভাইয়ের কাছেও ঠিক সেইরূপ মায়াবতী। হোক না এটা নতুন মায়াবতী। বলেই আদ্র সোনালি ও মালিনীকে সালাম দিল। অতঃপর আদ্রর চোখটা গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অভিমানী এক নারীর দিকে। শিয়া মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। এত দূর থেকে টানা 1 মাস পর এলো, তার দিকে একবারও চাইল না। এটা তো বড় অন্যায় হয়েছে তার সাথে। শিয়া মুখটা শুকনো করে ভিতরে ঢুকলো। একটা কথাও বলেনি আদ্রর সাথে। আদ্র এটা দেখে চুপ করে হাসলো। প্রেয়সী অভিমান করেছে, এখন তাকেই আগলে নিয়ে অভিমান ভাঙাতে হবে। শিয়াকে এভাবে চলে যেতে দেখেছে সবাই। রাজ আদ্রর কাছে এসে বলে, আমার বোনের মন হাহাকার করছে। বোনের কষ্ট কিছু ভাই হয়ে আমার সহ্য হয় না। আমার জীবনের এক অংশ আমার বোন, যেটা তোমার হাতে দিয়ে তোমাকে রক্ষক বানিয়েছি। এখন যাও, আমার বোনের অভিমান ভাঙিয়ে দাও। আদ্র মৃদু হেসে চলে গেল ভিতরে। মায়া রাজের দিকে তাকিয়ে আছে। রাজ এটা দেখে মাথাটা একটু নিচু করে বলে, এভাবে তাকিয়ে আছো কেন মায়াবতী? দেখছি আপনাকে। কি? বরকে কি আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে নাকি? হুম। তাহলে? একটু ভিন্ন, যেন সেই মানুষটা যাকে একসময় খুব মিস করতাম। রাজ কিছু বুঝলো না। একসময় মিস করতো মানে কি? পরে ভাবলো হয়তো রাজ বিদেশে থাকতে রাজকে অনেক মিস করেছে মায়া। এই অবর্তমানে ঘটে যাওয়া কিছু অজানা ঘটনার খোঁজ করেছে রাজ, যেটা জানতে পারলেই সব কিছুর সমাধান। রাজ মাথাটা সোজা করে অন্যদিকে তাকালো। দেখলো মাহমুদ সর্দার তার দিকেই সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ মাহমুদ সর্দারের দিকে তাকিয়েই বলে, এভাবে কি দেখছো? দেখছি আমার নির্লজ্জ ছেলেকে এতগুলো মানুষের সামনে বউয়ের দিকে কিভাবে ঝুঁকে থাকে। তুমি বাবা হয়ে মাঝে মাঝে এমন কথা বলো না, মনে হয় তুমি কোনো বাংলা সিনেমার হিরোইনের বড়লোক ভিলেন বাপ, আর আমি সেই হিরোইনের জীবনে আসা গরিব হিরো। এমনটা হলেও মানা যেত, অন্তত লাজলজ্জা বেঁচে থাকতো। এখন তো সেটাও থাকে না। অবশ্য তোমাকে আর কি বলবো, আমার পোড়া কপালের দোষ। জন্ম দিয়েছিলাম এমন এক পুত্রকে যে ক্ষণে ক্ষণে লজ্জায় ফেলে। আমাকে জন্ম দেওয়ার আগে ভেবেচিন্তে জন্ম দেওয়া উচিত ছিল, তাহলে এই লাজলজ্জায় পড়তে হতো না। মাহমুদ সর্দার এবার ধমকের সাথে বলেন, কুলাঙ্গার, তোমাকে আমি জন্ম দিইনি, তোমার মা দিয়েছে। সূত্রপাত তুমিও ছিলে বাবা, একা আমার মৃত মায়ের দোষ দিবে না। তোমার চরিত্র ঠিক থাকলে আমার জন্ম হতো না। আহান, ওর মুখটা সেলাই করে দে, না হলে এই ছেলে কবে আমার হাতে খুন হয়। আহান সর্দার বিপাকে পড়ে বলেন, মাথা ঠান্ডা করো ভাই। আর রাজ বাপ, তুই মন্ত্রী হয়েছিস, পরিবারের বড় সন্তান, একটু মুখটা সামলা। আমি কি নিজ থেকে কথাগুলো বলি? সব কিছু সূত্রপাত তো আমার বাবাই করে। এখনই তো দেখলেন লাইভ, তাও আমাকে বলবেন বুঝে শুনে চলতে।
মাহমুদ সর্দার এবার তেড়ে আসতে নেয়। আহান সর্দার তার 2 হাত ধরে আঁকড়ে নিয়ে ঘরের ভিতর চলে গেল। মায়া হতাশ চাহনি দিয়ে দেখছে। পিছনে ছিল হিয়া আর রুদ্র। হিয়া হাঁ হয়ে দাঁড়িয়েছিল আর রুদ্র ওর পিছনে পাশে থাকা দেওয়ালে হেলান দিয়ে মজা নিচ্ছিল পরিস্থিতির। আহান সর্দার ভিতরে ঢোকার আগে একবার রুদ্রর দিকে তাকিয়ে চোখ গরম করে শাসিয়ে বললেন, বড় ভাইয়ের থেকে ভালো কিছু শিখবে, কিন্তু এই খারাপ দিক খবরদার শিখবে না, তাহলে তোমার পজিশন কি আমি দেখব না। বলেই তিনি ভিতরে চলে গেলেন। হিয়া মুস্কি মুস্কি হাসছে। রুদ্রকে কেউ বকলে তার ভালোই লাগে। রুদ্র হিয়ার হাসির দিকে এক সূক্ষ্ম চাহনি দিয়ে বলে, বুঝলে ব্রো, আমাদের বাপেরা আমাদের নিয়ে খুব টেনশনে থাকে, অথচ নিজেরাই আমাদের মস্তিষ্ক আগে বিগড়িয়ে দেয়। শুধু শুধু আমার এই 27 বছরটা একাই কাটিয়ে রাখছে। বলছি বাড়িতে তার ছোট বৌমার অভাব আছে, শুনছেই না আমার কথাটা। আমি কিছু বললেই তেলে পানি পড়ার মতো ছিটকে ওঠে। রাজ রুদ্রর দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, যে ছেলেদের বাবা বিয়ে নিয়ে এত ছলচাতুরি করে, তাদের ছেলেরা যে কি কষ্টে জীবন পার করে এটা আমার মতো জীবন কাটানো এক নিরীহ মন্ত্রী জানে। মায়া এক ভ্রু উঁচু করে বলে, নিরীহ মন্ত্রী? এটাও কি না মানতে হবে? তখনই পিছন থেকে ডাক দিল তারা। তারার ডাক শুনে পিছনে ঘুরে তাকালো মায়া। তারা সবার দিকে তাকিয়ে বলে, আপনার শরীর কেমন আছে এখন? ভালো। আমি আসলে আপনার জন্য রান্না করেছিলাম, খাবেন না? খাবো, আমি আসছি। আসলে তারা চাচ্ছে আড়ালে মায়ার সাথে কিছু কথা বলতে। এই বাড়িতে কে কেমন এটাও ভালো করে তারা জানে না। বিশেষ করে আদ্র, রুদ্র বা আহান সর্দার, এদেরকে তো খুব কমই দেখেছে। ভালোভাবে চেনে তো এই 1 কি 1.5 বছর ধরে। রুদ্র পড়াশোনা শেষ করে তারপর এসেছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ বাদে সবাই জানে রুদ্র পড়াশোনায় অষ্টরম্ভা। মায়া ভালোভাবে তাকালো তারার দিকে, দেখলো মায়াকে বলার জন্য কিছু একটা ফুটে উঠেছে তার চোখে মুখে। মায়াকে সে কিছু বলতে চায়, না হলে এভাবে তাকিয়ে আছে কেন? মায়া তারার কাছে যেতে নিবে, তখনই একটা কালো গাড়ি আসে। গাড়ি থেকে নামানো হয় 2 জন ব্যক্তিকে, একজন পিয়াস আর একজন মৌ। তবে একাধিক গার্ড ও পিয়াস সামনে থাকায় মৌকে দেখতে পেল না কেউই। একজন গার্ড বলে ওঠে, স্যার, আপনার কথা অনুযায়ী 1 ঘন্টার ভিতরেই পিয়াসকে এনেছি। এখান থেকে বিদায় নিয়ে সোজা কাজী অফিসে গেছিল। রাজ পিয়াসের দিকে তাকিয়ে আলতো হেসে বলে, কি ব্যাপার পিউ বেবি, আমার থেকে বিদায় নিয়েছিলে ভালো কথা, তাই বলে এই পৃথিবী থেকে অতি দ্রুত বিদায় নেওয়ার ব্যবস্থা করবে? এটা তো খুবই দুঃখের কথা। আমাকে দেখেও তোমার শিক্ষা হলো না? বিয়েটা কি এতই দরকার ছিল এখন তোমার? এবার বুঝবে তোমার মন্ত্রীর জীবন কতটা ভাসমান নদীর মতো। নদীর একুলে গেলেও জ্বালা, ওকুলে গেলেও জ্বালা। পিয়াস কোনো কথা বলে না। রাজ আবারও বলে, তো বিয়েটা কি হয়ে গেছে নাকি আধা আধুরা? বিয়ে এখন কমপ্লিট করে দিব? বিয়ে কমপ্লিট হয়েই গেছে স্যার, কথাটা বলল পিয়াস। এটা শুনে রুদ্র বলে, আরে ভাই, আমি 27 শেষ করার কাছাকাছি এসেও এখনো বিয়ে করতে পারলাম না। তুই বেটা 26-এ পা দিয়ে আমার থেকে 1 ধাপে এগিয়ে গেলি। এটা অ্যাক্সিডেন্টলি এগিয়ে গেছি স্যার, এত তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার কোনো চিন্তাভাবনা আমার ছিল না। রাজ এবার বলে ওঠে, তো আমাদের দেখাও কে তোমাকে 1 ধাপে এগিয়ে দিল। পিয়াস সরে দাঁড়ালো। মৌকে দেখতে পেল সবাই। মৌকে দেখেই মায়া চিল্লিয়ে বলে ওঠে, বোন তুই? মৌ মায়ার কণ্ঠ পেয়ে চমকে তাকালো। মায়াকে দেখে হালকা কেঁপে উঠল। পিয়াস অবাকের সাথে তাকালো, কিছুই বুঝলো না সে। মায়ার রিয়াকশন দেখে রাত যা বোঝার সব বুঝে গেছে, তাই হতাশার সাথে বলে, হতচ্ছাড়া, আমাকে এমনিতেই জ্বালিয়ে পুড়িয়ে মারতে 7 সকালে কল দিয়ে শান্তি পাওনি, এখন আবার আমার শালিকেও তোমার বিয়ে করা লাগলো? পিয়াস যেন এখন মাথা ঘুরে পড়ে যাবে। একটু কষ্টের সাথেই মুখ কালো করে বলে, আগে যদি জানতাম এই নারীটি আপনার শালি, বিশ্বাস করেন থানায় থাকতাম, কিন্তু কাজী অফিসে আমি যেতাম না। তুমি এখন কাম সেরে নাটক করো? জীবনটাই তো নাটকের সাথে যাচ্ছে। আগে তাও মন্ত্রী নিয়ে বিপাকে পড়েছি, এখন মন্ত্রীর শালি। আমার কষ্ট কি এই দুনিয়ায় বোঝার কেউ আছে?